ইচ্ছুক যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি আমার নিজ পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বলতে চাই। যদি আমার ঘটনা ভালো লাগে তোমার মতো করে শুনিও। আমি প্রেত কথা এবং তোমার অনেক বড় ফ্যান। প্রাইভেসির কারণে ঘটনার স্থান এবং নাম উল্লেখ করলাম না। আমাদের পরিবারে আমি সবার ছোট। মূলত ঘটনাটি ঘটে আমার বড় ভাই এবং তার স্ত্রীর সাথে। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের পর সব ভালোই চলছিল। বিয়ের ঠিক 6 মাস পর জানতে পারি আমার ভাবি প্রেগনেন্ট। বাড়িতে সকলে মহা খুশি। এমনই একদিন ভাইয়া আর ভাবি তার বাপের বাড়ি থেকে আসার সময় তাদের রিকশার পাশ দিয়ে কয়েকজন লোক একটি লাশ নিয়ে যায়। সাথে সাথে ভাবির সারা শরীর কেমন জানি গরম হয়ে যায়। তখন ছিল মাগরিবের আজানের সময়। রাতে বাড়িতে এসে খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ভাবি টয়লেটে যাওয়ার জন্য ভাইকে ডেকে সাথে নিয়ে যায়। বলে রাখি আমাদের টয়লেট ঘরের বাইরে, আর বাড়ির সাথেই আমাদের পারিবারিক কবরস্থান, মানে এক দেওয়াল পড়ে। তো ভাবি টয়লেট থেকে আসার সময় কিভাবে যেন ধাক্কা লেগে পড়ে যায়। তখন কোনো সমস্যা না হলেও সকালে প্রচণ্ড পেট ব্যথা আর ব্লিডিং শুরু হয়। অনেক ডাক্তার দেখানোর পরেও কোনো কাজ হয় না। 3 দিন পর ভাবির মিসক্যারেজ হয়। আমাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়। 2 মাস পর ভাবি আবার প্রেগনেন্ট হয়, কিন্তু এইবার সকলেই ভাবির প্রতি যত্নশীল আর সাবধান ছিল। কিন্তু এর মাঝে শুরু হয় নতুন সমস্যা। ভাবি প্রায় অনেক ভয়ানক স্বপ্ন দেখে তার বাচ্চা মারা গেছে বা কেউ নিয়ে গেছে। আবার কখনো দেখা যায় ভাবির কাপড় বাইরে শুকাতে দিলে জামার কোনাটা কাটা বা পুড়ে থাকতো। আমার ভাবি মাদ্রাসা ছাত্রী হওয়ায় একদিন তার মাদ্রাসার এক বড় হুজুরকে এই সমস্যা জানায়। হুজুর জানায় তিনি একদিন পর জানাবেন। পরের দিন হুজুর সন্ধ্যার পর ফোন দিয়ে জানায় এক কোন সাদা পাগড়ি পরা লোক আর একজন মহিলা ভাবির ক্ষতি করতে চায়। ঘরের সকলে নামাজি হওয়ায় আমরা ভেবেছিলাম দোয়া আর আমলের মাধ্যমে এগুলো সব ঠিক হয়ে যাবে। এরপর আমার ভাবির সাথে সমস্যা না হলেও আমার ভাইয়ের প্রচণ্ড মাথা ব্যথা, শারীরিক দুর্বলতা শুরু হয়। তার পায়ে মনে হতো সূঁচ দিয়ে আঘাত করলে যেমন ব্যথা হয় তেমন ব্যথা হতো। 9 মাস পর আমার ভাইয়ের ঘরে একটি কন্যা সন্তান হয়। ভাইয়ের মেয়ের বয়স যখন 3 মাস তখন থেকে শুরু হয় নতুন সমস্যা। মেয়েটা ঠিক রাত 12টার পর থেকে কান্না করতে শুরু করত। আবার ঠিক ভোরে ফজরের আজানের আগে ঘুমিয়ে পড়ত। আবার প্রায় তার গায়ে নখের আঁচড়ের দাগ পাওয়া যেত। পরে আমাদের মসজিদের হুজুরকে দেখানো হলে তিনি ঝাড়ফুঁক এবং পানি পড়া দিলে সব ঠিক হয়ে যায়। কিন্তু আমার ভাইয়ের অবস্থা আরো খারাপ হতে থাকে। ভাইয়ের বিয়ের 2 বছর পর ভাবির বড় ভাইয়ের সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর প্রেগনেন্ট থাকা অবস্থায় আমার হাজব্যান্ড সৌদি আরব চলে গেলে আমি আমার বাবার বাড়িতে থাকি। সবকিছু ভালোই যাচ্ছিল, কিন্তু আমার ভাই দিন দিন ভাবির সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং কাজের প্রতি তার অনীহা, অনেক রাত করে বাড়ি ফেরা, এই ধরনের বদভ্যাস বাড়তে থাকে। আমার বেবি হওয়ার পর থেকে ভাই আর ভাবির মধ্যে আরো বেশি ঝগড়া হতে থাকে। পরে আমার ভাবি কিছুদিনের জন্য বাবার বাড়িতে চলে গেলে ভাইয়া একদিন ঝগড়ার এক পর্যায়ে ডিভোর্স দিতে চায়। আব্বু আম্মু সব বুঝিয়ে ঈদের আগে ভাবিকে বাড়ি নিয়ে আসে। ভাইয়া আর ভাবিকে ভালো করে কবিরাজ দেখানো হয়। জানা যায় আমার আপন চাচা আর মামি এক হয়ে ভাই আর ভাবির উপর কুফরি করে তাদের সংসার ভাঙতে। আমার ভাইয়ের উপর আশিক জিন চালান করা হয়, যার ফলে ভাই ভাবিকে সহ্যই করতে পারত না, আর তাদের প্রথম সন্তানও কুফরি করে মেরে ফেলে। কবিরাজ ওই আশিক জিনকে বন্দি করে আর ভাইয়ের পেট থেকে ডিমের খোসা, চুল, নখ এবং আরো কত কিছু বের করে। আমার চাচা সম্পত্তির জন্য এইসব করছে বুঝতে পারলেও আমার মামি এমন কেন করলো বুঝতে পারছিলাম না। পরে কবিরাজ আমাদের বলে এর উত্তর একমাত্র আমার ভাই দিতে পারবে। ভাইকে অনেক জোরাজুরি করলে তিনি জানান বিয়ের 4 মাস আগের ঘটনা। তখন আমার ভাই ভার্সিটি শেষ করে নতুন চাকরিতে জয়েন করে। আমার নানুর বাড়ি বেড়াতে গেলে প্রায় আমার ছোট মামি ভাইয়ের সঙ্গে অদ্ভুত আচরণ করত। গায়ের সাথে ঘেঁষে বিভিন্ন বাজে আচরণ করত। আমার ভাই আম্মু আর মামার সম্পর্কের কথা চিন্তা করে কাউকে কিছু বলতো না,
কিন্তু আমার মামি ভাইয়ের খাবারের সাথে কিছু মিশিয়ে খাইয়ে ভাইয়ের সাথে খারাপ কাজ করে। পরে ভাইকে ব্ল্যাকমেল করে প্রায় খারাপ কাজ করত বা টাকা চাইতো। আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেলে নাকি মামি ভাইয়ের পা ধরে কান্না করে, বিয়ে করতে না করে। কিন্তু ভাই রাজি না হলে তাকে হুমকি দেয় তার জীবন শেষ করে দেবে। কিন্তু ভাই এ সমস্ত কথায় কোনো কান দেয় না। ভাই বিয়ে করে এবং বিয়ের পর সব ভুলে সংসার করতে থাকে। কিন্তু মামি এসব সহ্য করতে না পেরে ভাইয়ের উপর জিন চালান করে। আমার ভাই ভাবিকে দেখতেই পারত না। তার মনে হতো তার বউয়ের থেকে মামি সুন্দর। দিন দিন শারীরিক দুর্বলতা আর সংসারে অশান্তি। এক পর্যায়ে ভাইয়ের চাকরিটাও চলে যায়। আর ভাইকে খাবারের সাথে কিছু মিশিয়ে খাওয়ানোর ফলে ভাইয়ের যৌন ক্ষমতা 80 বছরের বুড়োর মতো হয়ে যায়, যাতে আমার ভাবি ভাইকে ছেড়ে চলে যায়। এই বলে আমার ভাই সব কথা শেষ করে। পরে কবিরাজ ভাইকে কিছু পানি পড়া আর চিনি পড়া দেয়। এরপর আমরা পরিবার নিয়ে ভালোভাবে ঈদ পালন করি। কি মনে করছেন, সবকিছু ঠিক হয়ে গেছে না? ঈদের 2 দিন পর আসরের আজানের পর আমার ভাইয়া ভাবি ঘুমিয়েছিল। তাদের রুমের জানলা ছিল কবরের সাথে, জানলা খোলাই ছিল। হঠাৎ আমার ভাই আর ভাবির চিৎকারে দৌড়ে যেয়ে দেখি ভাবির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ভাইয়া ভাবিকে দৌড়ে আছে। আম্মু ভাবিকে দোয়া পড়ে ফুঁ দিলে কিছুক্ষণ পর ভাবি ঠিক হয়। ভাবি বলেন তিনি জানলার পাশে শুয়েছিলেন। হঠাৎ দেখেন জানলা দিয়ে এক বড় চুলওয়ালা মহিলা তার গলা চেপে ধরে। ভাবি হাত পা ছুটতে থাকলে ভাইয়া পিছন ফিরে ভাবিকে বাঁচায়। পরে কবিরাজ এসে সব শুনে বলেন ভাই আর ভাবির মাঝে সব ঠিক হয়ে যাওয়াতে মামির আগের বসে ভাবির উপর বাবরি জিন চালান করে ভাবিকে মেরে ফেলত। কবিরাজ ভাবিকে ছেড়ে পানি পড়া দিয়ে চলে যায়। ওই দিন রাতে ভাই আবার স্বপ্নে দেখে আমার ভাই মাথা কাটা, পেট কাটা, সেলাই করা, মুখ দিয়ে রক্ত পড়ছে, চোখ বড় বড় লাল। সে ভাবিকে মারতে যাচ্ছে। সকালে কবিরাজের কাছে গেলে জানা যায় ওই বাবরি জিন রাতে কবিরাজের বাড়িতে যায়। তাকে ভয় দেখিয়ে বলে ছেলেটাকে তো ঠিক করেছিস, কিন্তু মেয়েটাকে বাঁচাতে পারবি না, ওকে আমি মারবই। কিন্তু কবিরাজ জিনটাকে ঠিকই বন্দি করে। 2 দিন পর আমরা সবাই এক বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। হঠাৎ আমার ভাবির নাক মুখ দিয়ে রক্ত বের হয়, প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। কবিরাজকে ফোন করলে তিনি বলেন ভাবির খাটে কিছু আছে। আমরা খাটের নিচে কাফনের কাপড় মোড়ানো একটি পুতুল আর তাবিজ পাই। কবিরাজ পুতুলটি পুড়িয়ে ফেলতে বলেন আর তাবিজ নদীর পানিতে ফেলতে বলেন। পুতুল পোড়ানোর সাথে সাথে ভাবির শরীরে জ্বালা পোড়া শুরু হয়। ভাবি মাটিতে পড়ে ছটফট করছিল আর কাঁদছিল। আম্মু দোয়া পড়ে ভাবির গায়ে পানি ঢালছিল আর আমি পুতুল পোড়াচ্ছিলাম। পুতুল পুড়ে ছাই হওয়ার সাথে সাথে ভাবিও ঠিক হয়ে যায়। কবিরাজ পরে ভাবিকে একটি তাবিজ দেয় আর বলে এবার তাকে পুতুল করে বাঁধ দেওয়া হয় আর পুরান কবরে কুফরি করা হয়। এরা এইসব কুফরি বারবার করবে, তাই ভাই আর ভাবিকে 6 মাস দূরে কোথাও চলে যেতে হবে। পরে ভাইয়া ভালো একটা চাকরি নিয়ে ভাবি আর মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে চলে যায়। তারপরে তাদের আর কোনো সমস্যা হয়নি, কিন্তু আমাদের ঘর অনেক ভার ভার লাগতো। সারাক্ষণ মাথা ব্যথা করতো। আমার ছোট বাচ্চা সারাক্ষণ ভয় পেত আর কান্না করত। 15 দিন আমি আমার বাচ্চা নিয়ে আমার ছোট চাচার বাড়িতে ছিলাম। পরে কবিরাজ আমাদের ঘর বন্ধ করে দেয়। সব স্বাভাবিক হয়। এরপরেও মাঝে মাঝে ঘরের জিনিস গায়েব হয়ে যেত। ফ্যান লাইট নিজে থেকে বন্ধ হয়ে যেত, টাকা গায়েব হতো। কবিরাজ এও বলে আমার বিয়ে ভাবির ভাইয়ের সাথে হওয়ার পর আমার আম্মুকেও পরনের কাপড় আর চুল দিয়ে কুফরি করে, যাতে আমার আম্মু আর ভাবির মধ্যে ঝগড়া লেগে থাকে। এখন আমরা ভালো আছি। আম্মুর সাথে মামা মামির অনেক ঝামেলা হয় এবং আমরা আমাদের চাচা আর নানা বাড়ির সাথে সব সম্পর্ক শেষ করে দিই। এই ছিল গৌরব দা আমাদের ঘটনা। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে